কই গো ছোট্ট বন্ধুরা, চলে এলো তো তোমাদের গল্পমণি। তাহলে আজকে সরস্বতী পুজোর দিন তোমরা গল্প শুনবে না? অবশ্য সরস্বতী পুজো অনেকের কালকেও, 2 আর 3 কি না, কিন্তু পড়াশোনার তো ছুটি। আজকে থেকে কুল খাওয়ার পারমিশন, এটা একটা বিরাট ব্যাপার। যাই হোক, আবারও আমি আমার ভিডিওর শুরুতে ভালোবাসা শ্রদ্ধা জানাই যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে, যারা শেয়ার করছেন চ্যানেলটাকে, এবং যারা শুনছেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনেকে শুনছেন, ভালো লাগছে আমার দেখে। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন ভালো লাগবে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এত দূর থেকে আমার গল্প শুনছেন বলে। আর যারা এখান থেকে শুনছেন বা বাইরে থেকে শুনছেন তাদের জন্যও তো অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবার সব কিছু ভালো হোক, সবাই ভালো থাকুক, ভালো রাখুক। কিন্তু সরস্বতী পুজো বলে কথা, তাই গল্পটাও তো লেখাপড়া নিয়েই হতে হয়। তাই আজকের গল্প লেখাপড়া করে যেই, লেখা প্রভাত কুমার গোস্বামীর। তাহলে শুনি আজকের গল্পটা। ট্রেনটা হুহু করে ছুটে চলেছে। দুপাশের গাছপালা, বাড়ি ঘর যেন ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে উল্টো দিকে দৌড়চ্ছে। একমাত্র স্টেশনে গাড়ি থামলে দুপক্ষের সন্ধি, নতুবা কেউ কারু কাছে যেন দৌড়ে হার মানতে রাজি নয়। গাড়ি স্বভাবতই থামছে, কিন্তু অনেকক্ষণ পরপর। সব স্টেশনে থামছেও না, যেন সবার সঙ্গে তার ভাব নেই। নাকি ট্রেনটাই বেয়ারা, সব জায়গায় থামতেই চায় না। পরিমল ভাবতে চেষ্টা করে, কি কাণ্ড, জানলার ধারে মুখ বাড়িয়ে সে বসে আছে, কিন্তু সব জায়গা তার দেখাই হয় না। সে ভাবতে চেষ্টা করে, ট্রেনটা এমন ধারা চলছে কেন? এই প্রথম পরিমল ট্রেনে চেপে চলেছে। ট্রেন চলার নিয়মকানুন তার জানা নয়, নিজের অজ্ঞতায় সে নিজেই লজ্জা পায়। কাউকে জিজ্ঞাসা করার ইচ্ছে হয়, কিন্তু কাকে জিজ্ঞাসা করবে? তার পাশে বসে আছে যে লোকটি, সেই এখন তার সঙ্গী এবং ট্রেনের অভিভাবকও বটে। এই লোকটি তার গ্রামের লোক, কলকাতায় তার যাতায়াত আছে। পরিমলের বাবা তার সঙ্গেই পাঠিয়েছেন পরিমলকে কলকাতায় তার এক দূর সম্পর্কীয় মামার বাড়ি পৌঁছে দেবার জন্য। কিন্তু লোকটিকে কিছু জিজ্ঞাসা করতে যেন পরিমলের আত্মসম্মানে বাধে। পরিমল তার গ্রামের স্কুল থেকে এবার স্কুল ফাইনাল পাশ করেছে, কলেজে ভর্তি হওয়ার জন্য চলেছে কলকাতায়। দুঃসম্পর্কের এক মামা তার ছোট ছেলে মেয়ের পড়াশোনা দেখিয়ে দেবার জন্য বিনিময়ে পরিমলকে আশ্রয় দিতে রাজি হয়েছেন, নতুবা তার পড়াশোনা এখানেই শেষ হয়ে যেত। বাবার এমন ক্ষমতা নেই যে বোর্ডিংয়ে রেখে তাকে পড়ান। গ্রামের 2-10 মাইলের মধ্যেও কলেজ নেই। গ্রামে একটা মুদিখানার দোকান চালান পরিমলের বাবা। পরিমল যদি ইচ্ছে করে দাড়িপাল্লা নিয়ে বসে যেত তাহলেও তার আপত্তি কিছু ছিল না তাতে। কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনায় পরিমল খুব ভালো। শুধু তাই নয়, তার মাথায় কেমন করে যেন এই আশা ঢুকেছে যে লেখাপড়া করে সে বড় হবে। বাবা তাই বাধা দেননি, যদিও তাঁর বন্ধু বান্ধবেরা বলেছিলেন, ছেলেকে 2-1 ক্লাস পড়িয়েই ছাড়িয়ে আনো, নতুবা কয়েক ক্লাস এগিয়ে গেলে সে আর দাড়িপাল্লা ধরতে চাইবে না। পরিমলের পরিণতি দেখে সেই সব বন্ধুরা পরিমলের সামনেই তার বাবাকে বলেছিলেন, দেখলে তো, তখনই বলেছিলাম। পরিমল জানে, বুঝবার শক্তিও তার হয়েছে। বাবার সঙ্গে দোকানে কাজ করলে একজন কর্মচারীকে বাদ দেওয়া চলতো, আয় বাড়তো তাদের সংসারের। আর আয় তো বাড়ানোই দরকার। আজকালকার এই মাগ্গিগঞ্জার বাজারে ছেলে মেয়ে সহ 7-8 জনের সংসার কি একজনের উপর চলে? তাছাড়া খাওয়া তো
আছেই থাকার ব্যবস্থা হলেও পরিমলের কলেজের মাইনে তো বাবাকেই পাঠাতে হবে। পরিমল সব বোঝে, কিন্তু সেই প্রথম ভাগ ছাড়িয়ে দ্বিতীয় ভাগ পড়বার সময় সেই যে কবিতাটা সে পড়েছিল, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া যেই জানে সব লোক তারে মানে, এইটা পরিমলের মাথায় ঢুকে গেছে। কবিতাটা যেন আজও তার কানে ধ্বনিত হয়। যখন পড়েছিল তখন প্রথম 2 লাইনের অর্থ সে বুঝেছিল, কিন্তু শেষ 2 লাইন সম্পর্কে তার অস্পষ্ট ধারণা ছিল। আজ সে ধারণাটাও অনেকটা স্পষ্ট হয়েছে। অবশ্য লেখাপড়া জানা লোক বলতে তার সামনে প্রধানত যাঁদের ছবি ভেসে ওঠে তারা হচ্ছেন স্কুলের শিক্ষক। এদের ছেলেরা তো মানা গোনা হবেই, আবার এদেরকেও ছেলেরা খুব মান্য করে চলে। গ্রামের সাধারণ লোকও পরামর্শের জন্য এদের কাছে যায়। ডাক্তারবাবুর খাতিরটা আবার অন্য ধরনের। ডাক্তারবাবুর খাতিরটা একটু আলাদা। হ্যাঁ, যাদের সবাই মান্য করে সে হচ্ছে শহরের দারোগা বাবু আর অঞ্চল পঞ্চায়েত। এদের লেখাপড়া সম্পর্কে পরিমলের ধারণাটা বা ততটা স্পষ্ট নয়, তবে তার বিশ্বাস এরাও বেশ লেখাপড়া করা লোক, নতুবা লোকে এদের মান্য করবে কেন? তবে মান্য করার ব্যাপারের চেয়েও ওই গাড়ি ঘোড়ার চড়ার আকর্ষণটাই অনেক বেশি পরিমলের কাছে। গ্রামের লোকের মোটর গাড়ি নেই, গাড়ি 2-4খানা গ্রামে কোনোদিন আসে না তা নয়, কিন্তু ওই গাড়ি চড়ার স্বপ্ন তার নেই। তাছাড়া ওটা গ্রামের লোকের আকাঙ্ক্ষার বস্তু বলেও তার মনে হয়নি। খুবই ছোট একটা গ্রাম, তেমন কিছু নয় যেখানে তাদের বাস। পাকা পথঘাটও তেমন নেই, মাইল 3 দূরে গেলে বাস পাওয়া যায়। সেই বাসই শহরের সঙ্গে তাদের যোগাযোগ রক্ষা করে। এই বাসে সে 2-1 বার চড়েছে। একবার কার বিয়েতে বরযাত্রী গিয়েছিল বাসে চেপে, তারপর আর একবার তার বাবা তাকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে, আর এই কয়েক মাস আগে সে বাসে চড়ে শহরে গিয়েছিল পরীক্ষা দিতে। আর কয়েকবার বাস রাস্তা দিয়ে গেছে, কিন্তু চড়বার পয়সা ছিল না। ট্রেনে চড়ার অভিজ্ঞতা তার নেই বললেই হয়। খুব ছোট বয়সে মা বাবার সঙ্গে একবার কোথায় গিয়েছিল, কিন্তু সে ট্রেনে চড়াও অল্প সময়ের জন্য। উঠতে উঠতেই নেমে পড়তে হয়েছিল। এইবার সত্যি সত্যি সে রেলগাড়িতে চলেছে। এই রেলগাড়িতে ওঠার আকাঙ্ক্ষা জাগিয়েছিল ছোটবেলায় ওই ছোট কবিতাটি। আজও পরিমলের আরো মনে পড়ছে কবিতাটি, সঙ্গে আরেকজনের কথা। তার নাম সতীশ। একসঙ্গে স্কুলে পড়তো তারা। সতীশের বাবা ছিল ভাগ চাষি। মাঠে না টেনে কেন যেন সতীশের বাবা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলেন, তা ঠিক কারোর জানা নেই। ওই কবিতাটা নিয়ে সতীশের সঙ্গে পরিমলের কি তর্কই না হয়েছে, সে কথা মনে পড়লে হাসি পায় আজ। লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। কবিতা পড়বার সময়ই পরিমল বলেছে, আমি লেখাপড়া শিখবো, গাড়ি ঘোড়ায় চড়বো, দেখিস। কথাটা উড়িয়ে দিতে চেয়েছে ভাগ চাষির ছেলে, কারণ জমি চাষ করা ছাড়া আর বেশি কিছু সে চিন্তাই করতে পারেনি। তুই দেখে নিস, জোর দিয়ে বলেছে পরিমল। বইতে কি মিথ্যে কথা লেখা থাকে? গাড়ি ঘোড়ার কথা নিয়েও তর্ক। গাড়ি এবং ঘোড়া আলাদাভাবে চড়া নাকি গাড়ির সঙ্গে ঘোড়ায় চড়া, এমন সব উদ্ভট কথাবার্তা নিয়ে সতীশের সঙ্গে পরিমলের তর্ক হতো। সেই সতীশ দ্বিতীয় ভাগ শেষ করার আগেই স্কুল ছেড়ে দিল বা দিতে বাধ্য হলো। সতীশের বাবা মারা গেলেন। খাজনা করা একখণ্ড জমিতে খড়ের ঘর তুলে সতীশের বাবা যে সংসার পেতেছিলেন, তার মৃত্যুর পর তার মায়া ত্যাগ করে তার স্ত্রী চলে গেলেন সতীশকে নিয়ে। যাবার আগে পরিমলের সঙ্গে সতীশের দেখা হয়েছিল, কিন্তু কেউ কথা বলতে পারেনি। মনে আছে দুজনেই কেঁদেছিল খুব। সতীশ তার মায়ের সঙ্গে কোথায় গেল তা সতীশ নিজেও জানতো না। সেই সতীশ আজ কোথায় তাও পরিমল জানে না। সে আজ 9 বছর আগেকার কথা। এই 9 বছরে কত উলট পালট হয়েছে।
কিন্তু এরই মধ্যে পরিমলের ছোট্ট দোকান কোনো ক্রমে টিকে আছে বলেই সে আজ ট্রেনে চেপে কলকাতায় চলেছে। পরিমল কিন্তু এখনো বিশ্বাস করে সে লেখাপড়া করেছে বলেই আজ সত্যি একটা গাড়ির মতন গাড়িতে সে চাপতে পেরেছে। সত্যি তো, লেখাপড়া না করলে কি তার আর কলকাতায় যাবার প্রশ্ন উঠতো? সে ভাবতে ভাবতে তন্ময় হয়ে গিয়েছিল। গাড়ি এসে দাঁড়ালো একটা স্টেশনে। বেলা গড়িয়ে গেছে, সন্ধে নেমে আসছে, পুরনো ট্রেনের ক্ষীণ আলো জ্বলে উঠেছে নয়, একেবারে জ্বলছে, একবার নিভছে। কামরায় 3টে আলোর ব্যবস্থা ছিল মনে হচ্ছে। তার দুটো নেই, চুরি হয়েছে, স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে। পরিমল ভালো হয়ে বসলো। পাশের লোকটি গল্প জমিয়েছে কাদের সঙ্গে। ট্রেন ভর্তি লোক, এত লোকের মধ্যেও তার সঙ্গে কথা বলার যেন কেউ নেই। নিজেই সে একবার উঠে দাঁড়ালো। সরে যাবার উপায় নেই, অনেকেই দাঁড়িয়ে আছে। জায়গা বেদখল হতে পারে কথা বলে আগেই সাবধান করে দিয়েছে পাশের লোকটি। জুলাই মাস, তাও প্রচন্ড গরম। কাপড়ের খুঁট দিয়ে মুখ মুছল পরিমল। মুছতে গিয়ে তার কাছের থেকে দুটো শুকনো ফুল কানের পাশ থেকে বেরিয়ে এলো। মা দিয়েছিলেন, ঠাকুর বাড়ির নির্মাল্য, কাছেই ছিল। ফুল দুটো শুকিয়ে গেছে নিশ্চয়ই। ফুল দুটোকে সে এবার পকেটে পুরল। তারপর আবার ভালো হয়ে বসলো। ট্রেনের কামরাটা বেশ লম্বা। পরিমল যেদিকে বসে আছে তার ঠিক অপর দিকে একজন ফেরিওয়ালা চেঁচাচ্ছে। সম্ভবত আগের স্টেশন থেকেই সে উঠেছে। ফেরিওয়ালার বয়স বেশি নয় মনে হচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। ভিড়ে মনে হয় তার বয়সী হবে ছেলেটা। এর মধ্যে অন্য স্টেশনে আরো 2-1জন ফেরিওয়ালা উঠেছে, জিনিস বিক্রি করে নেমে যাচ্ছে। এও তেমনি নেমে যাবে নিশ্চয়ই। ফাউন্টেন পেন বিক্রি করছে ছেলেটা। ভিড়ের মধ্যে থেকে তার মুখ দেখা না গেলেও এক গাদা রং বেরঙের পেন দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে আসছে ছেলেটা। পেন দেখে পরিমল একটু সচকিত হলো। ফাউন্টেন পেন তার আছে। কলকাতা থেকেই কাকে দিয়ে পরিমলের বাবা কিনিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা এতদিনে অকেজো হয়ে উঠেছে। আরেকটা কিনলে কেমন হয়? কলেজে পড়তে চলেছে পরিমল। না থাক, কলকাতায় পৌঁছেই কেনা যাবে, সংযত হলো পরিমল। ছেলেটা আরো এগিয়ে এলো, বিক্রি করছে পেন। কিন্তু পেন সম্পর্কে বলার আগে সে নানা ভূমিকা জুড়ে বক্তৃতা করছে। হয়তো শিখিয়ে দিয়েছে কেউ, অথবা না হয় তার নিজেরই বক্তব্য। ছেলেটা পেন হাতে আবার নতুন করে শুরু করলো। বাবুরা শুনুন, ছোটবেলায় আপনারা পড়েছেন। পরিমল উৎকর্ণ হয়ে উঠল। ছেলেটি বলে চলেছে, ছোটবেলায় আপনারা পড়েছেন, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। দেখুন আমাকে দেখুন, লেখাপড়া কিছুই শিখতে পারিনি, কিন্তু সারা দিন আমি গাড়ি চড়ে বেড়াচ্ছি। তড়াক করে লাফিয়ে উঠল পরিমল। এ কি? সে দুপা এগিয়ে গেল। ছেলেটা আর সে তখন মুখোমুখি। বক্তৃতা থেমে গেছে ছেলেটার। সেও তাকিয়েছে পরিমলের দিকে। অস্পষ্ট আলো, এতদিন পরে তবুও চিনতে কি ভুল হবে? পরিমলই বলল প্রথম কথা, সতীশ। সতীশ হাসবার চেষ্টা করলো, কিন্তু সেও শুধু একটা কথাই বলল, পরিমল। হাত ধরবার উপায় নেই, দুহাত ভর্তি পেনের গোছা। তবু পরিমল হাত এগিয়ে দিল। কিন্তু কয়েক মুহূর্তে কেউই আর কোনো কথা বলতে পারল না। তাহলে ছোট বন্ধুরা, লেখাপড়া করে গাড়ি চড়া আর লেখাপড়া না করে গাড়ি চড়া, দুটো তফাৎটা কি বোঝা গেল? সবাই কিন্তু সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করো, বিদ্যা যেন হয় সঠিক বিদ্যা, যে বিদ্যা মনে আলো জাগায়। এবার তো আসতে হবে ডায়েট টিপসে। ডায়েট টিপসটা কি? আজকের ডায়েট টিপস অবশ্যই কুল নিয়ে। সরস্বতী পুজোর দিন আর কোনো কিছু নিয়ে কথা হবেই না। তাহলে কুলের ব্যাপারে কি হবে? কুলের ব্যাপারে একটাই কথা, কুল একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট,
শুধু তাই নয়, ওজন কমায়, হার্ট ভালো রাখে, এমনকি ডায়াবেটিস কন্ট্রোল করে, ব্লাড প্রেশারও কন্ট্রোল করে। তাই ব্লাড প্রেশারের রুগীরা বা ডায়াবেটিসের রুগীরা কুল কিন্তু খেতেই পারেন। এমনকি হার্টের পেশেন্টরাও কুল খেতে পারেন, তবে বেশি নয়। আর যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরে বয়সের ছাপ কমাতে কুল কিন্তু খুব কাজ করে। যে কোনো কুল, টোপা, নারকেলি, বোম্বাই, সবকিছু। তবে আজ এই অবধি থাক, আবার দেখা হবে সামনের রবিবার নতুন কোনো মোড়কে, নতুন কোনো গল্প নিয়ে। আজ গল্পমনির ছুটি। টাটা।